ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ভোটতন্ত্রে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আজ আমরা এই ফুলবাড়িয়া একটি প্রাথমিক স্কুলেই আমরা বসেছি, যদিও এখানে উচ্চশিক্ষা তারপর মাধ্যমিকের শিক্ষার্থী শিক্ষকরা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী শিক্ষক বা পুরো শিক্ষা ব্যবস্থাকে একটা ল্যাবে রাখা হয়েছে। সেখানে নানা রকম গত স্বাধীনতার পর থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক কমিশন শিক্ষানীতি হয়েছে, কিন্তু বারবার পরিবর্তনের পরে কোনো জায়গায় স্থিতাবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থা আসেনি। সেই জায়গা থেকে আমরা শুরু করতে চাই আলোচনাটা, যে আমরা একটা ভোটের সামনে আছি, যে আগামীতে যারা এই দেশের রাষ্ট্র পরিচালনায় আসবেন বা স্থানীয়ভাবে যারা জনপ্রতিনিধি হবেন, তাদের কাছে আমরা শিক্ষা নিয়ে কি আশা করতে পারি, বা তাদের কাছে আমাদের মানে ইশতেহারটা কি, এই সাধারণ মানুষের যে ইশতেহার যে আমরা শিক্ষাকে এইভাবে দেখতে চাই, সেই আলোচনায় যাব। তা প্রথমে আমরা প্রাথমিক শিক্ষা দিয়ে শুরু করতে চাই। স্যার, আপনি যদি প্রাথমিক শিক্ষার বর্তমান যে অবস্থা, অবকাঠামো, এই প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন খুব সুন্দর হয়েছে, কিন্তু শিক্ষকদের এই যে বেতন ভাতা, মান, শিক্ষার্থীদের ঝরে পড়া, এই জায়গাগুলো একটু জানতে চাই। জি, আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার কিছু কারণ আছে, যেমন অভিভাবক অসচেতনতা, তারপর হচ্ছে পারিবারিক অসচ্ছলতা, তারপর হচ্ছে মা বাবা দুজনই কর্মজীবী, এসব হওয়ার কারণে হচ্ছে বাল্যবিবাহ, এসব কারণে হচ্ছে শিক্ষার্থীর নিজস্বতা, অর্থাৎ তাদের যে একটা দুর্বলতা, ভীতি, শিক্ষা ভীতি, সেটাকে আপনারা প্রাথমিকেও পান? জি জি, সেটা প্রাথমিকেও পাচ্ছি। এসব কারণ রয়েছে। আবার ময়মনসিংহ জেলার কথা বলছি, যেমন ময়মনসিংহ জেলায় আপনার ভর্তির হার হচ্ছে 97%, ঝরে পড়ার হার হচ্ছে এখানে 3%-এর একটু বেশি। এখানে আমরা খুবই গর্বিত যে এই বছর 75,000 আমাদের শিক্ষার্থী কিন্তু বেড়েছে। এটা আরটিপি 24শে ডিসেম্বর একটা আমরা প্রতিবেদন পেয়েছি, সেখানে আমরা জানতে পেরেছি। এবং সেই মোতাবেক কেন এটা হলো, আমরা কিভাবে সফল হলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা অভিভাবকদের সাথে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, হোম ভিজিট, পাশাপাশি আমাদের আপনার ওই যে মেধা অন্বেষণ প্রতিযোগিতাগুলো যে আমরা চালিয়ে যাচ্ছি, যেমন আমাদের তারপর আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে এই প্রাথমিকে যারা শিক্ষক হিসেবে আসছেন, হ্যাঁ, তারা তাদের এখানে তো সবাই শিক্ষক হিসেবে আসতে চান না সাধারণত, হ্যাঁ, একটা নিরাপদ চাকরি হিসেবে আসেন, কিন্তু একদম শিক্ষক হিসাবে যে আমি প্রাথমিকে শিক্ষাদান করব, সেই সুযোগটা, সেই সুযোগ সুবিধাগুলি তো প্রাথমিকে আছে কি? উন্নয়নের জন্য যেসব আমাদের সুযোগ সুবিধা দরকার সেভাবে আমরা পাচ্ছি না, এটা আমাদের অস্বীকার করার কিছু নাই, কিন্তু শিক্ষকতা একটা মহান পেশা। আর এমনি যে প্রাথমিকের যে পাঠ্যসূচি যেটা আছে, পাঠ্য বই যেখানে, সেগুলো ঠিক আছে? যে আমি মনে করি আগের চাইতে অনেক উন্নত হয়েছে। যেমন আগে যে বইগুলি দেওয়া হতো সেখানে আপনার ছাপাগুলো সুন্দর হতো না, তারপর লেখাগুলো অস্পষ্ট ছিল, মানটা ভালো ছিল না। একটু মাদ্রাসা শিক্ষায় যাই, মাদ্রাসা শিক্ষার খবরটা একটু জানতে চাই। আমরা চাচ্ছি যে আগামী প্রজন্ম যাতে আমাদের ভবিষ্যতের যারা সন্তান, যারা আগামীতে ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে, তারা যাতে যোগ্য দক্ষ হয়ে গড়ে ওঠে। এখানে শিক্ষকতা পেশায় সবচেয়ে যোগ্য লোকগুলোকে এখানে আনার দরকার। আমি মনে করি মানে শিক্ষকতা পেশায় সবচেয়ে বেতন ভাতাদি সবচেয়ে বেশি দেওয়া দরকার, যাতে আমাদের মেধাবীরা বিসিএস ক্যাডার বা অন্যান্য চাকরি থেকে সে যাতে তার প্রথম পছন্দ যাতে থাকে শিক্ষকতা। বাংলাদেশের ইউনেস্কোর আপনার যে নির্দেশনা আছে, সেখানে জিডিপির 6% আপনার এখানে বরাদ্দ দেওয়ার কথা, কিন্তু আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখি এখন পর্যন্ত আমাদের জিডিপির 2-এর কাছাকাছি থাকে আমাদের বরাদ্দ, অর্থাৎ আপনার ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড অনুযায়ী যে বরাদ্দ থাকার কথা, এখানে 4% কম দেওয়া হচ্ছে। যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বরাদ্দ দেওয়া হতো, তাহলে আজকে এই যে প্রাথমিক শিক্ষকরা আপনার কিছুদিন আগে তারা আন্দোলন করেছে, এবং এটা নিয়ে বাংলাদেশে বড় রকমের একটা আপনার অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল সরকারের জন্য এবং শিক্ষকদের জন্য। এগুলো হয়তো না। আজকে নন এমপি শিক্ষকরা আপনার আন্দোলন করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আজকে আমরা এমপিভুক্ত শিক্ষকরা আমরা শিক্ষকতা পেশায়, আমি আজকে 19 বছর ধরে শিক্ষকতা পেশায় এসেছি, আমি প্রায় আমার জীবনের 15 বছর আমি কোনো ইনক্রিমেন্ট পাইনি। আমরা আরও শুনবো, কিন্তু আমি বলছি যে এই যে আন্তঃবৈষম্য, এই যে সেটা একটু জানতে চাচ্ছিলাম, যে মাদ্রাসা, প্রাথমিক বা এই যে বেসরকারি, কিন্ডারগার্টেন, উচ্চ মাধ্যমিক, সেগুলো বলতে চাচ্ছিলাম। আমি আন্তঃবৈষম্যের ব্যাপারে যদি বলতে চাই, যে সরকারির আমরা যারা এমপিভুক্ত, আমি শুধু মাদ্রাসা বলছি না, আমি এমপিভুক্তই বলি, আমরা যারা এমপিভুক্ত আছি, আমাদেরকে সরকারির সাথে আপনার আকাশ পাতাল ব্যবধান। যেমন সরকারি যারা আছে তারা বেতন পায় আপনার 45 থেকে নিয়ে প্রায় 60% পর্যন্ত এরিয়া অনুযায়ী, কোথাও আপনার 45, কোথাও 50, কোথাও আপনার সিটি কর্পোরেশন 60 পর্যন্ত পায়। কিন্তু আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয়,
আপনার ১,০০০ টাকা, এটা পিউন থেকে নিয়ে আপ টু প্রিন্সিপাল পর্যন্ত। সেটা একটা গেল শিক্ষকদের কথা। আর শিক্ষার্থীদের কথা যদি বলি, শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বৈষম্য, যে জি, মানে জ্ঞান শিক্ষার শিক্ষার্থীদের বৈষম্য। হ্যাঁ পাঠ্যক্রমের ব্যাপারে বলি, আসলে সরকার মনে হয় যারাই আসে একটা এক্সপেরিমেন্ট করে যে হ্যাঁ এইভাবে মানে শিক্ষা ব্যবস্থাকে সাজানো দরকার, মানে এক্সপেরিমেন্ট করতে করতে এই পর্যন্ত চলে গেছে। বিগত সরকারের সময়ে হঠাৎ করে আপনার এক শিক্ষা ব্যবস্থা চালু করা হলো। আমি একমুখী শিক্ষা, হ্যাঁ হ্যাঁ আমি ট্রেনিংয়ে ছিলাম, তো আমি তখন জেলা শিক্ষা অফিসার মহোদয়কে বলছি যে আপনারা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছেন আমরা শিক্ষকরাই তো এটা বুঝি না। অর্থাৎ আমরা যে ট্রেনিং। বিরতিতে যাব, ফিরে এসে একটু সৃজনশীল শিক্ষা, এটা অনেক যারা এই পাঠ্য পুস্তক তৈরি করেছিলেন তারাও অনেকে বলেছেন যে এই যে সৃজনশীল যে শিক্ষা পদ্ধতি বা বই তৈরি হচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। Right. সেই বিষয়ে আমি যাব, একটু বিরতিতে যাচ্ছি দর্শক, ভোটতন্ত্রে বিরতিতে যাচ্ছি। Amrupali fruit syrup. Real magic in every drop. বিরতি থেকে ফিরে এলাম ভোটতন্ত্রে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আলোচনা হচ্ছিল যে পাঠ্যক্রম নিয়ে, পাঠ্যপুস্তক নিয়ে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে, এই যে সৃজনশীল পাঠ্যক্রম হলো, তো সেখানে কিন্তু শিক্ষকরাও বলছিলেন যে আমি আসলে কি পড়াবো আমি নিজেও বুঝতে পারি না। যারা বইটা লিখেছেন তারাও কেউ কেউ বলে ফেলেছিলেন। এই জায়গা থেকে আপনি যদি সিলেবাসের নিয়ে কথা বলেন, যে এই যে সিলেবাসে এত পরীক্ষা নিরীক্ষা করা হলো এবং মানে পরীক্ষা কেন্দ্রিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি হলো, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি। সেখানে আমরা আসলে আমাদেরকে যদি আপনি কোয়েশ্চেন করেন যে আমরা এখন কোন সিলেবাসে আছি, তার আগে কোথায় ছিলাম, তার আগে কোথায় ছিলাম, হ্যাঁ, তারপরে 2026 নতুন বছর শুরু হচ্ছে, সেখানে আমরা কোথায় যাব, 28-এ কোথায় যাব, সেটা সুনির্দিষ্ট কোনো রূপরেখা আমাদের সামনে কিন্তু নেই। তো আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধোত্তর পরেই শুরুতেই আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের একটি কুদরতি খুদাকে প্রধান করে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনে কিন্তু একটা শিক্ষার একটা দার্শনিক একটা গাইডলাইন ওনার ছিল যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা হবে এরকম কিছু। বিশেষ করে মূল যে দার্শনিক ভিত্তিটা ছিল সেটি ছিল যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে একটি সর্বজনীন, অসাম্প্রদায়িক, বিজ্ঞান ভিত্তিক এরকম একটি শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তারপরে দেখলাম যে এখন পর্যন্ত অনেকগুলি কমিশন আমাদের হয়েছে, অনেকের নামে অনেক কমিশন হয়েছে, কিন্তু কোনো কমিশনেই কিন্তু আমাদের দেশের একেবারে সুদূর প্রসারী যে শিক্ষা ব্যবস্থা চালু করা সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাইনি। যে কারণে এইটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল একটা প্রবলেম, যে প্রবলেমের কারণে আজকে ছাত্রদেরকে আন্দোলন করতে হয়। প্রশ্ন হচ্ছে কেন শিক্ষক ছাত্র তাদেরকে বারবার এইভাবে আন্দোলনে যেতে হয়? এটি কিন্তু খুব একটা লজ্জারও একটি বিষয়। এমন একটা শিক্ষানীতি যদি আমাদের হতো যে শিক্ষানীতিই বলে দিবে ছাত্রের অধিকার কী, সেখানে অভিভাবকের প্রাপ্য কী, সেখানে শিক্ষকের মর্যাদা কী হবে, আর্থিক মর্যাদা থেকে শুরু করে তার সামাজিক মর্যাদাটা কী হবে, সেটা টোটাল এই শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত। পাশাপাশি পাঠ্যক্রম বা পাঠ্যক্রম সিলেবাস এগুলি তো অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। আমরা একটু শিক্ষার্থীর কাছে একটু যে আপনার কাছে আবার আসবো, যে শিক্ষার্থীরা আসলে কতটা এই যে পরীক্ষা কেন্দ্রিক, কোচিং নির্ভর, তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক, গাইড নির্ভর এই যে শিক্ষা ব্যবস্থা, তারা কতটুকু এই বিষয়টাকে সমস্যার মধ্যে আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে যখন আমরা শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য পরীক্ষাটা দেই, নম্বর ভিত্তিক, মানে এইটাতে তখন দেখা যায় যে আমরা কি করি, এই কোচিংয়ের পিছনে দৌড়াই, গাইড বই মুখস্থ করি। এক কথা এটা হচ্ছে আমি গলধকরণ করি, পরের দিন আমি ওইটা গিয়ে লিখে আসি, আমি ভালো একটা নম্বর পাই। বাট এইটাতে যে আমার যে মূলত মেধার বিকাশটা, আমি কিভাবে কাজ করব, আমার যে চিন্তা ভাবনার পরিসরটা, আমার যে বিশ্লেষণ ক্ষমতা, এইটা বৃদ্ধি পায় না, যার দরুন হচ্ছে আমি পিছিয়ে যাই। আমি যখন পড়াশোনা শেষ করে আমি একটা জব সেক্টরে যাব, তখন তো তারা আমার দেখবে আমি কিভাবে চিন্তা করতে পারতেছি, আমি লিডিং দিতে পারতেছি কিনা, আমি সেই আমার আন্ডারে যে 5 জন আছে আমি তাকে কন্ট্রোল করতে পারতেছি কিনা। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি এরকম হয় যে আমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এইগুলোতে যদি জোর দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে শিক্ষাটা পুরোপুরিভাবে ভালো হবে। যেমন আমাদের বিভিন্ন থাকে, ডিবেটিং ক্লাব থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, কেরিয়ার ক্লাব থাকে, সাংস্কৃতিক পর্ষদের বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব থাকে, বা রেড ক্রস, রেড ক্রিসেন্ট, এই ক্লাবগুলো থাকে। তো এরা কিন্তু একসাথে নেতৃত্ব দেওয়া শেখায়, যে রেড ক্রস, রেড ক্রিসেন্ট এরা কিন্তু বিভিন্ন সহযোগিতামূলক কাজও করে এটা। সো আমার মনে হয় যদি একজন শিক্ষার্থী এইগুলোর সাথে যুক্ত হয়, তাহলে সময়টা সে পাচ্ছে না, তার এই যে নম্বর ভিত্তিক জি জি যে জি শিক্ষা জি জি ব্যবস্থা, জি সেটার জি জন্য হ্যাঁ হ্যাঁ আমি একটু কারিগরিতে যেতে চাই।
যে আমাদের কারিগরি শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে স্থানীয় চাকরির বাজার এবং আমাদের যে প্রবাসে যে চাকরির বাজার তৈরি সেখানে দক্ষ কর্মী তৈরি করার ক্ষেত্রে সেই জায়গার কী অবস্থা, আমাদের কি কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি কতটা সচ্ছল? কারিগরি শিক্ষা ব্যবস্থা মধ্য থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে যে আমাদের ছাত্ররা বেরিয়ে আসে, সেই ছাত্ররাই অথবা সেই কারিগরি লোকজনেই সরকারের উন্নয়ন বাজেটের প্রায় 75 থেকে 80% উন্নয়ন বাজেট বাস্তবায়নের কাজটা কারিগরি থেকে বেরিয়ে আসে যারা তারা করে। কিন্তু যে এই যে আমরা মানে দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি একজন কারিগরি শিক্ষক হিসেবে আমার চোখে যেটা পড়ে সেটি হচ্ছে যে আমার একটা ছেলেকে অথবা একটা মেয়েকে যেভাবে আমার ছাত্রকে দক্ষ করে গড়ে তোলার যে একটা বিষয় ছিল, সেই দক্ষ করে আমরা পর্যাপ্ত সুবিধা আমরা সেই ছাত্রকে দিতে পারছি না। যে আমাদের ল্যাব ফ্যাসিলিটিজের কিছু অভাব রয়েছে, আমাদের ক্লাসরুমের অভাব রয়েছে, শিক্ষক স্বল্পতা রয়েছে। আর যেহেতু এই কারিগরি শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে এখানে দক্ষতার বিষয়, সেখানে দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে। আর সেই একজন শিক্ষককে দক্ষ করে গড়ে তোলার জন্যে একজন শিক্ষকের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে। তো এখানে আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণের যে বিষয়টি আছে, সেখানে শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টি আসলে পর্যাপ্ত নয়। আমাদের বাংলাদেশের যে আমরা যে জনশক্তি তৈরি করছি, তারা বিদেশে গিয়ে ভালো করছে না। ভালো না করার পেছনেই হচ্ছে তারা আসলে সেই দক্ষ হয়ে উঠতে পারছে না। আমরা দেখেছি যে সরকারের পাশাপাশি বেসরকারিও অনেক কারিগরি স্কুল বা কলেজ হয়েছে, কিন্তু সেখানে আসলে দক্ষ, আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে শিক্ষক নাই এবং ল্যাব নেই। তা ল্যাব না থাকলে তো দক্ষতা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতেই যেহেতু এরকম অবস্থা, আমাদের বেসরকারি প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। আমাদের এনরোলমেন্ট বৃদ্ধির জন্য প্রচুর বেসরকারি প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে অথবা তারা কাজ করছেন, তারা কারিগরি শিক্ষার এই ছাত্র তৈরি করছেন, কিন্তু দক্ষ কারিগর তৈরি করতে ব্যর্থ হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু আবার বিরতিতে যাব, ভোটতন্ত্রে ফিরে এসে আমরা শিক্ষা নিয়ে কথা বলবো। এখন আমরা হয়তো যেতে চাই যে শিক্ষার যে বৈষম্য যে আছে, সেই বৈষম্য নিশ্চয়ই আপনি বলতে চাচ্ছিলেন, সেই বিষয়ে যাবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, ভোটতন্ত্রে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ফিরলাম ভোটতন্ত্রে। আপনার এখানে যেটা যেতে চাচ্ছিলাম, যে এই যে আমরা শিক্ষার বৈষম্য নিয়ে বলছি, সিলেবাস এবং এই যে পাঠ্যপুস্তক নিয়ে তো প্রচুর কথা হয়েছে, যে পাঠ্যপুস্তক একবার এক এক রাজনৈতিক সরকারের সময় এক একভাবে পাঠ্যপুস্তক তৈরি হচ্ছে। সেটাও তো শিক্ষার্থীদের জন্য বিব্রতকর, শিক্ষকদের জন্য বিব্রতকর, যে আমি 5 বছরে একরকম শেখালাম, আবার পরের 5 বছর আরেকরকম শেখালাম। সেটা একটা যেরকম, এইটা যে জ্ঞান আহরণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেটা নিয়ে যদি একটু বলেন। শিক্ষা মানুষের প্রয়োজন হয় মানব জাতি এবং সভ্যতাকে নানান সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য। আর এই ক্ষেত্রে জ্ঞান তত্ত্বটা প্রাধান্য পাওয়া উচিত। শিক্ষা সবচেয়ে লাভজনক বিনিয়োগও, সেটা আধুনিক বিশ্বের বিভিন্ন জাতি রাষ্ট্র যারা অগ্রগতি সাধন করেছে তাদের ক্ষেত্রে তাদের দিকে তাকালে আমরা বুঝতে পারি। তো সেই বিনিয়োগটা কেবল আর্থিক না, আমি আজকের দিনে বলবো যে বিনিয়োগটা মানসিকও। আমি যখন শিক্ষা নিয়ে ভাবছি, আমার যদি কোনো সামাজিক, রাজনৈতিক বা মতাদর্শগত এজেন্ডা থাকে, তাহলে আমি কখনোই সঠিক কথাটি বলবো না বা বলতে পারবো না। আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এর যে দর্শনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যারা চিন্তা করেছেন, তাদের মাঝখানে শিক্ষাটার বদলে এইরকম কিছু চিন্তাভাবনা কোথাও কোথাও ছিল। আমাদের শিক্ষানীতির উদ্দেশ্য হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়স সীমার ছাত্রছাত্রীদেরকে সুনির্দিষ্ট দক্ষতা আমরা দিব। তো সেই ক্ষেত্রে বৈচিত্র্যটা কিন্তু আসলে অস্বীকার করা যাবে না, অস্বীকার করার প্রয়োজনও নাই। এখানে আমাদের কোথাও ঘাটতি হচ্ছে কিনা সেটা দেখা বিশেষ প্রয়োজন। যেমন আমার যে গ্রামের প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ে, তাকে আমরা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি বা যেই দক্ষতা স্তরে নিয়ে যেতে চাচ্ছি, এটার কোথাও ঘাটতি হচ্ছে কিনা দেখতে হবে। মাদ্রাসার ব্যাপারে আমাদের সমাজে একটা সময় ছিল, এখন যদিও এটা কেটে গিয়েছে, যে কেমন যেন একটা নাকোচা ভাব মাদ্রাসায় পড়ে। আমার প্রশ্নটা হচ্ছে যে একটি ছেলে মূল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে যদি 16 বছর সময় দেয়, সে যদি আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে, আমি মাদ্রাসায় পড়লাম, আমি 16 বছর দিলাম, আমার যদি ঘাটতি থাকে, এটা তো কর্তৃপক্ষের দায়,
আমাকে কেন আপনি নাক সিটকাবেন? তো ফলে এই জায়গাটা যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে, এটাকে এইভাবে দেখলে চলবে না। আমি বলতে চাই যে আমাদের এই সকল স্তরের প্রতিষ্ঠানগুলিতে যারা পড়াশোনা করে তারই যেন যথাসম্ভব আজকের দিনের আন্তর্জাতিক মানের শিক্ষার্থী অর্জন করতে হবে। জি, আমি একটু শিক্ষার্থীর কাছে যেতে চাই যে চাকরির বাজার তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি চাকরির বাজার যাওয়ার জন্য যে শিক্ষাটা নিব, সেই জায়গা থেকে আমাদের যে বিদ্যায়তনগুলো আছে সেইখানে আসলে আমি কতটুকু নিতে পারছি, আমাকে দেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যদি আমি বলি, তাহলে আমাদের পরীক্ষাটা হচ্ছে একই সিলেবাস এবং একইভাবে সবাইকে মাপার ফলে প্রত্যেকের যে আলাদা একটা যোগ্যতা রয়েছে, আলাদা মেধা, সেটার মূল্যায়ন হচ্ছে না। যেমন আমরা চাকরির ক্ষেত্রে কিন্তু এক একজন এক একটা সেক্টরে যাব, কিন্তু আমরা যেভাবে পড়াশোনা করি আমাদের প্রত্যেককে একই সিলেবাসে অর্থাৎ একই ছাঁচে মাপা হয়। সেক্ষেত্রে আমরা আলাদাভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারি না, এবং একটা চাকরির ক্ষেত্রে আমরা যে নেতৃত্ব দিব এবং সেটা কিভাবে করব সেই ধরনের গাইডলাইন আমরা পুরোপুরিভাবে পাচ্ছি না। বিশেষভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি বলতে যাই, তাহলে অপ্রিয় হলেও সত্য, বিগত বোর্ড পড়লে কিন্তু আমরা কমন পেয়ে যাচ্ছি এবং সর্বাধিক নম্বরও পেয়েছি, আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাচ্ছি, কিন্তু আমরা আসলেই বিষয়টা কতটুকু ধারণ করতে পেরেছি সেটা হচ্ছে না। আবার যদি বলি সার্বিক জ্ঞান অর্জনটা হচ্ছে না। না, আমরা যদি পদ্মা সেতুর একটা উদাহরণ দিই, উন্নত বিশ্বের ইঞ্জিনিয়াররা এসে পদ্মা সেতু তৈরি করে দিয়ে যাচ্ছে, আর আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা মুখস্থ করতেছি পদ্মা সেতুর পিলার কয়টা, কত সালে নির্মিত হয়েছে, কিভাবে নির্মিত হয়েছে, কোন দেশ সহায়তা করেছে, এই তথ্যগুলো। আসলে আমাদের যদি আমরা যারা শিক্ষার্থী আছি এবং প্রত্যেকের সাবজেক্ট আলাদা অনুযায়ী যে সেক্টরে যেতে চায়, আমাদের সেই ধরনের একটা এক্সট্রা অ্যাক্টিভিটি যদি থাকতো তাহলে মনে হয় ভালো হতো। যেমন আমাদেরকে, যেমন আমরা একটা শিক্ষা সফর করে থাকি, সেই ক্ষেত্রে যে আসলে শিক্ষা সফরটা হয়, আমরা একটা জায়গায় যাই, ঘুরি ফিরি, খেয়ে চলে আসি, এবং ওই জায়গায় কী কী ইতিহাস ঐতিহ্য আছে, কীভাবে গড়ে উঠেছে এবং পরবর্তীতে কী হতে পারে, ওই রকম যদি একটা আসলে শিক্ষার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়, সেক্ষেত্রে মনে হয় ভালো হতো। জি, আমরা একটু এবার উচ্চশিক্ষার বিষয়টা চলে এসেছে, আমরা স্যারের কাছে যেতে পারি যে আমাদের সার্বিক উচ্চশিক্ষা গবেষণার কথা বলা হয়, নানা বিষয় বলা হয়, আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে। আসলে সেই ক্ষেত্রে আমরা বিনিয়োগ, শিক্ষক তৈরির ক্ষেত্রে বিনিয়োগ, যারা এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা দিবেন সেইখানে কতটুকু আমরা বিনিয়োগ করলাম, এবং বিশ্ববিদ্যালয়ের আসলে এখন উচ্চশিক্ষার পরিবেশটা আমাদের এখানে কি পর্যায়ে আছে? সামনে নির্বাচনকে সামনে রেখে যে এই আলোচনার সভাটা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি উচ্চশিক্ষা যাওয়ার আগে জাস্ট একটা কথা বলি। ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার প্রধান ফটকেই লেখা আছে, একটা জাতিকে ধ্বংস করতে গেলে আপনার মিছিল বা যুদ্ধ করার প্রয়োজন নাই, আপনার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে দেন, তাতে অটোমেটিক্যালি আপনার যে ডাক্তার বেরোবে সে রুগী মেরে ফেলবে, যে ইঞ্জিনিয়ার হবে সে ভালো বিল্ডিং তৈরি করতে পারবে না, অর্থনীতিবিদরা দেশকে ভালোভাবে চালাইতে পারবে না। আমি শুধু একটা কথাই বলি, আমাদের এখন পর্যন্ত যদি খুব অতি সম্প্রতি 1996 সাল থেকে এখন পর্যন্ত 3বার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা করা হয়েছে। 1996 সাল, 2012, এই দুই সময়ে যেই ব্যবস্থার চেষ্টা করা হয়েছে সেটা কমপ্লিটলি ব্যর্থ হয়েছে, এবং 2021-এ আমরা দেখছি, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমি আলোচনা করি না, এটা আসলে একেবারেই ত্রুটিপূর্ণ ছিল প্রতিটা জায়গায়, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, মূল্যায়ন সিস্টেম, এভরিথিং। বৈষম্যের মূল জায়গাটা যেটা আমি মনে করি, আমাদের শিক্ষার্থী ঝরে পড়ার জায়গাটা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ের, সেখানে যদি একটু কথা বলি সেটা হলো যে আসলে গ্রামের সাথে শহরের বৈষম্যটা আগেও ছিল, কিন্তু এখন বৈষম্যটা আরও বেশি বাড়ছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, এখন গ্রাম পর্যায় থেকে কিন্তু উচ্চশিক্ষা লেভেলে আর কিন্তু ছাত্রছাত্রীরা আসতেছে না, এখন আসছে না, খুবই কম, যেমন যেটা আসতেছে সেটা খুব নেগলিজেবল। এই জায়গাটায় কিন্তু আপনার গ্রাম এবং শহরের যে বৈষম্যের জায়গাটা, সেটা যদি আপনারা ঠিক না করতে পারি, আমরা অনেক পিছিয়ে যাব। মানে সমস্ত সুযোগ সুবিধা, বেতন কাঠামো, বা আপনার শিক্ষাদান পদ্ধতি, বা আপনার শিক্ষা পদ্ধতি, বা আপনার টিচিং এইডস আমরা যেটা বলি, শিক্ষা সহায়ক, এই জায়গাটা যদি আমরা সমৃদ্ধ না করতে পারি, আমরা কিন্তু উচ্চশিক্ষাতে আমরা হোঁচট খাচ্ছি। আমাদের দরকার নৈতিকতা বোধ সম্পন্ন, মানবতা বোধ সম্পন্ন, আমাদের দরকার জ্ঞান ভিত্তিক, আমাদের দক্ষ, আমাদের জনশক্তি দরকার, আমরা পাচ্ছি না। আশা করতেছি সামনে নির্বাচন, আমরা আশা করি ভালো একটা শিক্ষা ব্যবস্থা দেখব। সেই জায়গাটা যাবো, আমি একটু বিরতিতে যাচ্ছি, ভোটতন্ত্রের বিরতিতে যাচ্ছি। ফিরে এসে আমি সবার কাছে জানতে চাবো যে নতুন যেই মানে ভোট আসছে, যারা এই ধরেন যে ময়মনসিংহ অঞ্চল থেকে যারা প্রার্থী হবেন বা যারা আগামীতে রাষ্ট্র পরিচালনায় যাবেন, তাদের কাছে শিক্ষা নিয়ে আপনারা কি আশা করছেন, প্রত্যেকেই একটু সংক্ষেপেই সেই প্রত্যাশার কথাগুলো বলবেন। আমরা বিরতি থেকে ফিরে আসার পর দর্শক আমরা যাচ্ছি ভোটতন্ত্রের বিরতিতে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।
বিরতি থেকে ফিরে এলাম ভোটতন্ত্রে। আমরা বলছিলাম যে সামনে যে নির্বাচন ভোট আসছে সেইখানে নতুন যারা সরকারে আসবেন তাদের কাছে, যে রাজনৈতিক সরকার আসবে তাদের কাছে শিক্ষা নিয়ে প্রত্যাশা আপনাদের, তা আপনি শুরু করতে ধন্যবাদ। আমি প্রত্যাশার আগে আমার বৈষম্য নিয়ে আমি কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখন আছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই লেভেলের শিক্ষার্থী কিন্তু আমার মাদ্রাসায় পড়াশোনা করে। ওখানে আজকে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদেরকে আপনার উপবৃত্তি দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা শিক্ষার্থীকে দেওয়া হয়, কিন্তু আমার মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আপনার উপবৃত্তি দেওয়া হয় না, মিড ডে মিল দেওয়া হয় না। এটা একটা চরম বৈষম্য, আমরা এটার অবসান চাই। আরেকটা বিষয় হচ্ছে আপনি আমাকে শিক্ষা ব্যবস্থা দিবেন ফিনল্যান্ডের, কিন্তু আমাকে বেতন দেবেন আর উগান্ডার, তাহলে তো আপনার ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা আসলে বাস্তবায়ন হবে না। তো আমাদের সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে শিক্ষায় বাজেট কিন্তু আমাদের কম। বিশ্বব্যাংকের একটি জরিপ বলছে যে 189টি রাষ্ট্রের মধ্যে 10টি রাষ্ট্র সবচেয়ে বেশি কম শিক্ষায় বরাদ্দ দেয়, এর মধ্যে বাংলাদেশ একটি। তো এত কম বরাদ্দ দিয়ে বরাদ্দটাও আপনি বেশি চাচ্ছেন? আমি বরাদ্দটা বেশি চাচ্ছি, এবং আমাদের বড় দাবি হবে যে আগামী দিনে যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে আমাদের প্রত্যাশা হবে মেধাবীদেরকে এখানে আনতে হবে। আর মেধাবীকে যদি আপনি আনতে চান তাহলে আপনাকে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। আমরা সরকারের কাছে দাবি করব যে যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 6% যাতে আপনার জিডিপির আপনি বরাদ্দ দেওয়া হয়, এটা আমরা চাইবো সরকারের কাছে। ধন্যবাদ। আমি বর্তমান সরকার এবং পরবর্তী সরকার যারা গঠন করবেন তাদের কাছে প্রত্যাশা এবং আকুল আবেদন এই জন্য যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদের মাঝে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য, বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে। যেমন আমাদের 97-এর পর থেকে কিন্তু আমাদের কোনো প্রমোশন নাই, আমাদের এটা কিন্তু ব্লক পোস্ট এরকম। এছাড়া হচ্ছে যেমন 10 বছর পর আমাদের যে একটা টাইম স্কেল এবং 16 বছরের যে টাইম স্কেলটা দেওয়ার কথা সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে 11তম গ্রেডে উন্নীত করা হোক, শিক্ষকদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি করা হোক, এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদের যে কাজটা এগিয়ে আসতে হবে এক হচ্ছে যে আমাদের শিক্ষকদের যে আপনার মন মানসিকতা পরিবর্তন করতে হবে, অর্থাৎ আন্তরিকতা বাড়াতে হবে। পাশাপাশি আপনার অভিভাবক যারা আছে, সরকার যারা আছে, সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো স্কুলে শিক্ষক সংখ্যা খুবই কম, যেমন আপনার 1:28 আছে শিক্ষার্থী অনুপাতে বাস্তবে, কিন্তু আমি যখন প্রত্যন্তলে যাচ্ছি, প্রত্যন্ত অঞ্চলে সেখানে স্কুলে দেখা যাচ্ছে কোনো স্কুলে শিক্ষক 2 জন, কোনো স্কুলে শিক্ষক 1 জন। তাহলে ওইখানে দেখা যাচ্ছে যে আমরা কি করে এতজন শিক্ষার্থী কিভাবে মানসম্মত শিক্ষা আমরা প্রদান করতে পারবো। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আরেকটু বলতে চাচ্ছি যে দেখেন অনেকে তদবির করে বিভিন্ন লবিং করে আপনারা দেখেন এই গ্রাম অঞ্চলের শিক্ষকগুলো শহরমুখী হচ্ছেন, ফলশ্রুতিতে এটা ব্যালেন্স হচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে। আমরা চাচ্ছি সরকারের কাছে যে এই যে গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চল, যে এই দুটার মাঝে যে বৈষম্য দূরীকরণ করা হোক, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক দেওয়া হোক। আশা করি যে আমরা এখান থেকে ভালো কিছু আশা করব। আমি শিক্ষার্থীর কাছে শুনতে চাই, তারা নতুন সরকারের কাছে যে আগামীতে যারা আসবেন তাদের কাছে আপনারা কি চাচ্ছেন? আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা আমাদের যাতে মানসম্মত শিক্ষাটা দেওয়া হয়। একদম প্রাইমারি লেভেল থেকে ইংরেজি ক্লাসটা আমরা ইংরেজিতে শুনে শুনে অভ্যস্ত হই, তাহলে কিন্তু আমাদের ইংরেজিতে যে স্পিকিংয়ের যে দক্ষতাটা, আমরা হচ্ছে শুধু রাইটিংটা শিখি, তো আমাদের চাকরির ক্ষেত্রে অনেক সময় ভাইবা দিতে হয় ইংরেজিতে, কিংবা আমরা যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাই সেক্ষেত্রে আমাদের ইংলিশ স্পিকিং বা IELTS এর প্রয়োজন হয়। আমাদের শিক্ষার পাশাপাশি এই ধরনের বিশেষ একটা কোর্স সরকার থেকে চালু করা যায় কিনা সেই বিষয়ে আমি একটু দাবি রাখছি। জি স্যার, আপনার প্রত্যাশা? 3টি বিষয় বলবো। একটা হচ্ছে যে আমরা যে সার্টিফিকেট অর্জন করছি তার সাথে বইয়ের সম্পর্কের একটা গ্যাপ আছে, এটা পূরণ করতে হবে। আবার বইয়ের থেকে আমি যা শিখছি এর সাথে আমার দক্ষতা সামঞ্জস্য তৈরি করে কিনা। আরেকটা কথা হচ্ছে আগামীতে যারা বাংলাদেশের শিক্ষা নিয়ে ভাববেন তাদের কিন্তু 3টা গুরুত্বপূর্ণ বিষয়ে খুব মন দেওয়া প্রয়োজন। একটা হচ্ছে পরিবেশ, আমাদের পরিবেশ সচেতনতা এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে, এটা আমাদের শিক্ষায় ঘাটতি আছে, সেটার ভাবতে হবে। তারপরে হচ্ছে খাদ্য নিরাপত্তা। আপনি জানেন যে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ভয়াবহ অবস্থা। এই বিষয়ে যদি ছোটোবেলার থেকে আমরা সচেতন করি তাহলে যে কেবল মানুষ নিরাপদ থাকবে তা না, এরাই কিন্তু খাদ্য উৎপাদন করবে, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। আর তৃতীয় যে ব্যাপারটা সেইটা হচ্ছে যে আজকের দিনে বাংলাদেশের প্রচুর রিসোর্স রয়েছে যেগুলো সারা বিশ্বে বিপণন করা এখনই সম্ভব, শুধুমাত্র দক্ষ মানুষ এবং দক্ষতাটা না থাকার কারণে হচ্ছে না, বাজার তৈরি করা। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সাধারণভাবে কোথাও কি করে আন্তর্জাতিকভাবে আমার পণ্যটি আমি বাজারজাত করব, এই ট্রেডের নর্মসগুলা কি, এটার ক্ষেত্রে কি কি করণীয় সেই বিষয়ে বিন্দু মাত্র লেশমাত্র কিছু নাই। এটা একটা বিপ্লব, সেটা আমাদের পাঠ্যক্রমে নেই। আমি আরেকটা পয়েন্ট আমার রয়েছে, সেই পয়েন্টটা হলো যে শিক্ষক তার পরিশ্রম করে যাবে, জাতিকে অবদান রেখে যাবে, কিন্তু ব্যক্তি থেকে সমাজ এবং রাষ্ট্র সবাই শিক্ষককে কেন যেন কোন ঠাসা দেখতে খুব ভালো লাগে,
শিক্ষক ক্লাস দিবেন, প্রজন্মের পর প্রজন্ম তার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন, তার যে প্রাপ্য মজুরিটা সেটা কেটে দিয়ে সেটার থেকে তাকে বঞ্চিত করে যেন একটা আনন্দ হয়, এরকম মানবাধিকার লঙ্ঘন এবং শ্রম শোষণের যে জায়গাটা, এটা একটু আমি বলবো না যে সহানুভূতির সাথে দেখা, বরং এই যে শিক্ষকের প্রতি অন্যায় হচ্ছে, আমার শ্রম এবং দক্ষতাটার যে দামটা মেরে দেওয়া হচ্ছে, এতে যদি জাতির অনেক উন্নতি হইতো ভিন্ন কথা, কিন্তু আমার ছাত্ররা যাবে, আমার গুণগান করবে, আর আমার প্রাপ্য মজুরির অংশটা কেটে দিয়ে রাষ্ট্রের কি সত্যিই কোনো লাভ আছে? ব্যাপারটা বিবেক দিয়ে ভাববার বিষয়। জি আপা, সামনেই একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার আসবেন। সেই সরকারের কাছে প্রথম প্রত্যাশাই থাকবে অতীতের দুর্বলতাগুলো মাথায় নিয়ে একদম পূর্ণাঙ্গভাবে শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে, গবেষণা করে, এবং প্রথমে হচ্ছে একটি শিক্ষানীতি চালু করতে হবে, এবং এই শিক্ষানীতিটা হবে অত্যন্ত সুদূর প্রসারী। এটি এমন হবে না যে এই বছরের জন্য এই নীতি, আগামী বছরের জন্য আরেক নীতি। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত মানুষ ব্যক্তি আছেন তাদেরকে সেটার সাথে সংশ্লিষ্ট করতে হবে। বিদ্যমান যে বৈষম্য, প্রি ক্যাডেট, ক্যাডেট, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, এই বৈষম্যগুলো রোধ করে একমুখী কারিকুলাম চালু করতে হবে। একমুখী শিক্ষার কাছে যাচ্ছে না। আগামী যেই সরকার নির্বাচিত হবে তার কাছে আমার চাওয়া হচ্ছে যে শিক্ষা খাতে যাতে দুর্নীতিটা না থাকে, যেই বাজেটটা দিয়ে আমার এ ক্যাটাগরির কাঠামো নির্মাণ করা দরকার, যাতে আমি এক ক্যাটাগরির কাঠামো নির্মাণ করতে পারি, ওটা যদি দুর্নীতির কারণে বি ক্যাটাগরি না হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষক যে শিক্ষাদান করতেছে, মানে আমরা আউটপুটটা কী পাচ্ছি, যাতে এইটা নজরদারিতে আনা হয়, অডিট বেশি থাকে, আর শিক্ষকের যাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই যে শিক্ষা ব্যবস্থা আপডেট হচ্ছে, ডিজিটালাইজেশন হচ্ছে, শিক্ষক কি সেটা অ্যাডাপ্ট করতে পারতেছে কিনা এইটা দেখা দরকার। যাতে শিক্ষককে বেশি বেশি প্রশিক্ষণ দেওয়ানো হয়, আমরা এটাই চাই, যাতে শিক্ষাখাতে দুর্নীতি না থাকে। বিগত 30-40 বছরে কিন্তু উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার কোর্স কারিকুলা আপডেটে খুব বেশি আপডেট হয় নাই আমার জানা মতে। এই জায়গাটা আমরা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, সেই জায়গাটাতে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের শিক্ষার্থীদের যদি আমরা প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে যোগোপযোগী কোর্স কারিকুলা রাখতে হবে। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের স্বল্পতা আছে, আমাদের ল্যাব ফেসিলিটিস নাই, আমাদের গবেষণা ব্যয় খুবই স্বল্প। সর্বোপরি আমি আগামী নির্বাচনে যারাই সরকারে আসবে তাদের কাছে দৃঢ় কণ্ঠে বলতে চাই, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল খুবই জরুরি। আর সর্বশেষ কথা, শিক্ষা ব্যবস্থাতে অবশ্যই শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। ধন্যবাদ। মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যাবৎকাল যত সরকার এসেছেন সবাই কারিগরি শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এটা শুধু কথার কথাই ছিল, বাস্তবে আমি সেটা দেখতে পাইনি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, যে উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যে ধরনের লেপ করা দরকার ছিল আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থায়, সেটি হচ্ছে না। যে শিক্ষকদেরকে যে প্রশিক্ষণটি দেওয়া দরকার ছিল সেই উন্নত ব্যবস্থার, সেটা হচ্ছে না। সেটা শুধু আমরা কথার কথাই বলে যাচ্ছি, সকল সরকারই বলে যাচ্ছে যে কারিগরি শিক্ষার অগ্রাধিকার সবচেয়ে বেশি। তো আগামী সরকার যিনি আসবেন তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা যদি একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, তাহলে সেই বাংলাদেশটি দেখতে হলে দক্ষ কারিগরের প্রয়োজন রয়েছে। আর সেই দক্ষ কারিগর তৈরি করার জন্যে দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে উন্নত প্রযুক্তি সম্পন্ন এই যন্ত্রপাতি দিয়ে ল্যাব তৈরি করে যে আমরা দক্ষ কারিগর তৈরি করব, আর সেই কারিগরদের মাধ্যমেই আমরা একটি সুন্দর সোনার বাংলা আগামী দিনে তৈরি করব। আমাদের সবারই মূল কথা হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে ইশতেহারে শিক্ষার যে কথাগুলো থাকে, সেগুলো অন্তত তারা ভোটের পর মনে রেখে যদি বাস্তবায়ন করে তাহলেও অনেকটাই কাজ হয়। আমরা আশা করব যে তারা ভোট বা নির্বাচিত হয়ে আসার পরে তারা আবার ইশতেহার পাঠে তারা ফিরে যাবে, তাহলে তারা বুঝতে পারবে যে তাদের করণীয় কী বা তাদের প্রতিশ্রুতি বা ইশতেহারগুলো কী ছিল। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এই ফুলবাড়িয়াতে যোগ দেওয়ার জন্য আমাদের ভোটতন্ত্র অনুষ্ঠানে। দর্শক যারা ছিলেন আজকে ভোটতন্ত্রের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটতন্ত্র।